সেই নিয়ে প্রিন্সিপালও মিটিং করলেন, তারপরে আজকে আমরা মিটিং করলাম। সেই মিটিংই তো কতক্ষণ অবধি, প্রায় 7:30 অবধি চললো। যাই হোক, উই ক্যান স্টার্ট। মানে অনেক কিছুই থার্ড ইয়ারের এক্সাম নিয়ে প্ল্যান করতে হচ্ছে, ফলে সেই সময় হয়তো তোমাদের ক্লাস একটু হ্যাম্পার হবে। 1 নভেম্বর থেকে কি খুলছে কলেজ? এনি ইনফো? স্যার 1 নভেম্বর সানডে পড়েছে। অসাধারণ। 2 নভেম্বর থেকে কি খুলছে কলেজ? সে এমনি একটা শুনলাম যে ওই আমাদের নাকি পরীক্ষাটা ওই সময় হতে পারে, আর ফার্স্ট সেমিস্টার মানে নতুন যারা ঢুকবে তাদের নাকি ক্লাস শুরু হবে ওই সময়তে। ক্লাস শুরু হবে, ঠিক আছে। তাহলে পরীক্ষা ওই সময় যদি হয়, তাহলে তার আগে আমাদেরকে তো হ্যাঁ সেশন হ্যাঁ ফার্স্ট ইয়ার দিয়ে সেশন শুরু হবে। হ্যাঁ, সে তো হবে। আর তোমাদের পরীক্ষা হলে, তোমাদের পরীক্ষা যদি হয় এবং ফার্স্ট ইয়ারদের সেশন শুরু হবে, তো ভালো, কলেজটা খুললে ভালো। আর কতদিনই বা এইভাবে কলেজে, মানে দেখো অনলাইনে তো ওই তো শ্যান বিশ্বাস জয়েন করেছে, অনলাইনে তো লিমিটেশনস আছে। অনলাইনে আর কতদিনই বা এইভাবে ক্লাস করানো যাবে? একটা জায়গায় তো তোমাকে ইয়ে করতে হবে। শ্যান বিশ্বাস, ওই তপনুও জয়েন করেছে, বা তাহলে আজকে শুভঙ্কর জয়েন করছে না? এটা তো হয় না, শুভঙ্কর তো অলওয়েজ ফার্স্ট। স্যার আমি বাসে আছি, কতক্ষণ ক্লাস করতে পারবো জানি না। তুমি কোত্থেকে আসছো বাসে? ধর্মতলা। ধর্মতলার থেকে? এখন এখন বাস ধরলে ধর্মতলার থেকে? এই বাসে উঠলাম, 8:15 বাস ছাড়বে। সে বাস কখন পৌঁছবে? তুমি কোথায় যাচ্ছ? বহরমপুর। বাবা, সে তো কখন, সে তো কাল সকালে বহরমপুর পৌঁছবে। না না, ভোর 3টে হয়ে যাবে রাত্রি। তারপর তুমি বাড়ি যাবে কি করে 3টে বহরমপুর পৌঁছে? টুকটুকে চলে যাবো বাড়ি। মানে বহরমপুরে তো বোধহয় তোমার মেস, তোমার বাড়ি তো বোধহয় পলাশী, তাই তো? আমি এমনি বাড়ি পলাশি, কিন্তু বহরমপুরে থাকি তো, আমি দাদুর বাড়িতে, ওখানে চলে যাবো। বাবা, তুমি একা একা বেশ ভালো তো, বেশ। না যাই না হোক, স্যার, আসলে হ্যাঁ বলো। বোনের বোনের জিএনএম অ্যাডমিশন হলো আজকে, ওই জন্য কলকাতা এসেছিলাম। ওই নার্সিং, জিএনএম নার্সিং? হ্যাঁ 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 হ্যাঁ। ও, ওইটা তো ইয়ে আমার একজন, যাই হোক, ওই আহমেদ আলী মন্ডল, তাই তো? বুঝলাম না স্যার। না না না, কিছু না, ওই মানে জিএনএম নার্সিং এর যারা আর কি কর্তা, তারা মানে আমার আচ্ছা। বিশেষ পরিচিত আর কি, ওইটাই বলছিলাম। ও, তা হঠাৎ করে জিএনএম নার্সিং এ অ্যাডমিশন করালে? যাই হোক, হ্যাঁ স্যার, ঠিক আছে। ইচ্ছে, হ্যাঁ, বোনের ইচ্ছে। বাহ, খুব ভালো কথা। তার থেকে বায়োটেকনোলজি পড়ালে কিন্তু অনেক কাজে দিত। যাই হোক, ঠিক আছে। এনিওয়ে, উই উইল স্টার্ট আওয়ার ক্লাস। আর মনে হয় না কেউ জয়েন করবে, তো আই ওয়াজ এক্সপেক্টিং শুভঙ্কর। যেটা যারা পরে জয়েন করলো তাদের জন্য আমি আগে যেটা বলে দিই কথাটা, সেটা হচ্ছে যে, যেটা বলছিলাম যে এখন আমরা অত্যন্ত বিজি হয়ে পড়েছি গতকাল থেকে রিগার্ডিং থার্ড ইয়ার এক্সাম। আজকেও 6টা থেকে 7:30 অব্দি মিটিং চলেছে। গতকাল প্রিন্সিপাল মিটিং ডেকেছিলেন 3টে থেকে 5টা, কারণ এরা একটা অভিনবভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। এইভাবে তো কখনো আমরা পরীক্ষা নিইনি আজ। তো তোমাদের পরীক্ষা আমি জানি না কি মিনসে হবে, এই মিনসেও হতে পারে, বাট যাই হোক, আমাদের কিছু একটা তো ডিজাইন করতে হবে। আর যদি থার্ড ইয়ার একটা সাকসেসফুলি হয়ে যায়, তোমাদেরটাও সাকসেসফুলি হয়ে যাবে। বাট হবে কিনা সেটা আমরা জানি না। উই আর প্ল্যানিং ফর এভরিথিং। এই সময়টাই কিন্তু তোমাদের ক্লাস একটু হ্যাম্পার হবে, বাট তাই জন্য আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব তার আগে করে নেওয়া। ওকে, so I'll start the presentation. ওকে, তো আমরা গতকাল যতটা পড়িয়েছিলাম, সায়ন, ক্যান ইউ হিয়ার মি? আমার গলা শোনা যাচ্ছে তো? সায়ন বিশ্বাস,
হ্যাঁ স্যার। আচ্ছা সায়ন বিশ্বাস, তোমাকে আরেকটা প্রশ্ন, তুমি গতকালের আমার ক্লাসটা কি দেখার সময় পেয়েছো? না স্যার, দেখা হয়। তাহলে তো আজকেরটা একটু আবার কঠিন হবে, কারণ গতকাল তো অনেকটাই পড়িয়ে দিয়েছিলাম। এমনিবে তুমি দেখে নিও। আর কলকাতার আশেপাশে এখন 8টা 15, মানে এখন ক্লাসের কানেকশন যাবে না, কারণ বারাসাত অব্দি তো ইজিলি থাকবে, ততক্ষণে ক্লাস ওভার হয়ে যাবে। বারাসাত পৌঁছাতেই তো 9টা 15, 9:30 বেজে যাবে। যাই হোক, যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে এই ক্লাসে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ জিন থেরাপি। ধরো আমরা অনেক নেগেটিভ পড়েছি ব্যাপারটার ব্যাপারে, জিন থেরাপির ব্যাপারে, বাট দেন জিন থেরাপি হ্যাজ গট সাম অ্যাডভান্টেজেস। সুপর্ণা, you can see the screen and you can read the slides, right? Right? হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা, আর পড়তেও পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ জিন থেরাপি আমরা যদি বলি, হ্যাঁ দেখো, জিন থেরাপি হ্যাজ গট সাম, ওয়েট আ মিনিট, ভিডিও অফ থাকলে যদি শুনতে সুবিধা হয়, ভিডিওটা অফই রাখি, কোনো অসুবিধা তো নেই। আচ্ছা, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ জিন থেরাপি? দেখো, জার্মলাইন জিন থেরাপি গতকাল আমি যেটা ডিসকাস করছিলাম, ওয়ান অফ দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল ইস্যুস অফ রিসার্চ, কারণ তার অনেক কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট এটার একটা মারাত্মক রকমের অ্যাডভান্টেজ হচ্ছে যে এইটা কিন্তু একটা পুরোপুরি ট্রু কিওর, হ্যাঁ, কোনো প্যালিয়েটিভ বা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট নয়। মানেটা কি? মানে ধরো যে তোমার মাথা ব্যথা করছে, ওকে, সাপোজ ইউ আর হ্যাভিং ভেরি সিভিয়ার হেডেক, সো হোয়াট ডু ইউ ডু? ইউ টেক আ পেন কিলার। তুমি একটা পেন কিলার খেয়ে নিচ্ছ, লাইক ইউ টেক আ স্যারিডন, or you take like Crocin pain relief, etc. So these are or you are say putting some gel or doing some outside treatment. এইগুলোকে বলে প্যালিয়েটিভ বা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। মানে ইউ আর সিইং আ সিমটম, সেটার এগেইনস্টে কিন্তু তুমি একটা কিছু দিলে। হ্যাঁ, মানে কিন্তু মাথা ব্যথাটা কিসের জন্য হচ্ছে? তোমার চোখের পাওয়ারে গন্ডগোল হতে পারে, তোমার মাইগ্রেনের সমস্যা হতে পারে, তোমার ইনডাইজেশন হতে পারে, ঠিক আছে, বা তোমার ধরো কোনো ইনফেকশন হয়েছে, খুব জ্বর আসছে, সেই জন্য মাথা ব্যথা হতে পারে। তো আনলেস ইউ ট্রিট দ্য অ্যাকচুয়াল কজ অফ দ্য ডিজিজ, তোমার কিন্তু মাথা ব্যথাটা যাবে না। ধরে নাও যে তোমার চোখ খারাপের জন্য মাথা ব্যথা হয়েছে, then to do a symptomatic treatment, the biggest problem is আজকে স্যারিডন খেলে মাথা ব্যথা চলে গেল, কালকে আবার মাথা ব্যথাটা হবে। Gene therapy and trust me, most of the treatments that we do in allopathy are nothing but this kind of palliative or symptomatic treatments. হ্যাঁ, যে তুমি বলবে তাহলে স্যার কিওরটা হয় কি করে? ওয়েল, বডির তো নিজের একটা এবিলিটি থাকে কিওর করার, তো সে কিওর করে দেয়। ওকে, সাপোজ তোমার একটা কোনো কারণে জ্বরের জন্য মাথা ব্যথা হচ্ছে, বলে স্যার তার জন্য তো প্রোটিন পেন রিলিফ খায়, আর কি খায়? হ্যাঁ, কারণ ওভার আ পিরিয়ড অফ 4-5 ডেজ তোমার জ্বরটাও কমে যাবে, মাথা ব্যথাটাও চলে যাবে। তো দিস প্যারাসিটামল, দ্যাট ইজ দ্য অ্যান্টিপাইরেটিক্স অর দ্য অ্যানালজেসিক্স দ্যাট ইউ টেক, দিস আর নাথিং বাট সিমটোম্যাটিক ট্রিটমেন্টস। কিন্তু আমরা যদি হোমিওপ্যাথিক ওষুধ খাই, সেটা কিন্তু হচ্ছে গিয়ে সেটাকে পার্মানেন্ট কিওর করে, যে কেন জ্বরটা হচ্ছে, কি সমস্যা আন্ডারলাইং রয়েছে, সেটাকে ট্রিট করে। জিন থেরাপি ইজ আ প্রসেস which treats all the genetic disorders, হ্যাঁ, in a effective way। তার কারণটা কি? ওটা হচ্ছে রুট কজ অফ দ্য জেনেটিক ডিসঅর্ডার কে কিন্তু ইয়ে করে আর কি। So if somebody is suffering from sickle cell anemia, তুমি তাকে ব্লাড ট্রান্সফিউশন দিয়ে বাঁচিয়ে রাখতে পারো, বা কেউ হিমোফিলিয়ায় সাফার করছে, তো তুমি মানে তার যাতে কোনো কাটস উন্ডস না হয় বা কোনো ইনফেকশনস না হয়, হ্যাঁ, বা ইফ সামবডি ইজ হ্যাভিং এইচআইভি, তো তখন তুমি তাকে একটা সেকেন্ডারি অ্যান্টিবায়োটিক থেরাপি দিয়ে বাঁচিয়ে রাখলে, যাতে কোনো সেকেন্ডারি ইনফেকশনস তার না হয়। বাট তুমি যদি ওই সিকল সেল অ্যানিমিয়া কিংবা হিমোফিলিয়া বা সিস্টিক ফাইব্রোসিস দিয়ে কেউ সাফার করছে, তুমি তাকে নেবুলাইজার এন্ড অল দ্য স্টেরয়েডস দিয়ে বাঁচিয়ে রাখছো, যাতে যে মিউকাসটা
সিস্টিক ফাইব্রোসিসে কি হয় যে মেমব্রেনস যেটা আমার লাংসে সেখানে ওই সিএফটিআর মিউটেশনের জন্য মিউকাস জমতে থাকে। তো তুমি কি করলে, তুমি ব্রঙ্কোডাইলেটর ইউজ করলে, এরকম ইনহেলার কিংবা নেবুলাইজারের মাধ্যমে। ব্রঙ্কোডাইলেটার্স কি করে না, যে তোমার যে ব্রঙ্কিওলস গুলো আছে ওগুলোকে ডাইলেট করে দেয় বা ওগুলোকে বড় করে দেয়। তাতে কি হচ্ছে যে না, মিউকাস যদি জমা হয়ও তা সত্ত্বেও কিন্তু তোমার নিঃশ্বাস নিতে অতটা কষ্ট হবে না। So somebody suffering from cystic fibrosis is using this kind of bronchodilators. Okay, these are symptomatic treatments. যে সেই মুহূর্তে তোমার কিন্তু মিউকাসের পরিমাণটাও কমাচ্ছে না। সিএফটিআর মিউটেশনের জন্য যে মিউকাসটা জমা হচ্ছে সেটার পরিমাণটা কমাচ্ছে না, কিন্তু ফর দ্যাট টাইম বিং ও ব্রঙ্কোডাইলেশন করে দিচ্ছে যাতে তোমার মিউটেশনের এফেক্টটা কম লাগছে। But what if you rectify the problem in this CFTR gene so that a functional copy or a wild type copy of CFTR protein is produced, which eventually reduces the amount of the mucus. So that is something that can be done by gene therapy. বিশেষ করে যখন আমরা অনেক ধরনের জেনেটিক ডিসঅর্ডার সেগুলোর ট্রিটমেন্টের জন্য কিন্তু খুব এফেক্টিভ। জার্ম লাইন জিন থেরাপির সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে জেনারেশন আফটার জেনারেশন যখন একটা ডিজিজ পাস্ট হচ্ছিল সেটাকে কিন্তু আমি থামিয়ে দিলাম। ফর এক্সাম্পল ধরো আমি বলছি যে একটা এক্সাম্পল নিলাম যে হিমোফিলিয়া কিংবা সিকল সেল অ্যানিমিয়া কিংবা সিস্টিক ফাইব্রোসিস, যেটা একটা জেনারেশন থেকে নেক্সট জেনারেশন, তার থেকে নেক্সট জেনারেশন এইভাবে পাস অন হচ্ছিল। কিন্তু আমি যদি জার্ম লাইন জিন থেরাপি করে ওটা জিনটাকে ঠিক করে দিই এবং আমার যে জনন কোষ গ্যামেটসে we have the wild type copy of the gene, okay, or the gametes like sperm, ovum or their progenitor cells, they have this wild type copy of the gene. আমি যদি কোনোভাবে wild type copy of the gene ঢুকিয়ে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু জেনারেশন আফটার জেনারেশন you can have the wild type copy of the gene. ঠিক আছে, তাহলে প্রত্যেক জেনারেশনে আলাদা করে করে তোমাকে সোম্যাটিক জিন থেরাপি কিন্তু করতে হচ্ছে না, বিকজ ওয়ান্স ইউ ইনসার্ট দ্য ওয়াইল্ড টাইপ কপি অফ দ্য জিন against the mutant copy in the gametes, so it passes on from generation to generation. So এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ট্রান্সমিশনটা of a lethal disease we can stop it. এবং ডেফিনেটলি যে আমাদের যে সায়েন্টিফিক কমিউনিটি তাদের পুরো রাইট আছে যে কোনো ফিটাস যদি কোনো এই ধরনের লিথাল ডিজিজ নিয়ে জন্মায়, ওকে, সো at the embryonic or before the embryonic stage, ঠিক আছে, অথবা মানে ফার্টিলাইজড এগ ওই জায়গায়, সাপোজ there is a genetic defect, so we can supply the wild type copy of, or if there is a probability of a genetic defect like thalassemia বা ইত্যাদি, সেক্ষেত্রে definitely we can manipulate the gametes in such a way so that that genetic defect is not transmitted from generation to generation. তো এই জার্ম লাইন জিন থেরাপি কিন্তু এইটা করতে সাহায্য করে। এবং আমি বারবার বলেছি যে ডিজাইনার বেবিস যেমনি একদমই কাম্য নয়, সেমনি if we could manipulate with the gametes or the fertilized egg so that the offspring produced is devoid of that lethal mutation, then obviously the scientific community has the right to do that. Let me repeat it again. Although designer baby is not something which we desire, or it's completely undesirable, because you cannot design the traits of a baby. That's something that evolution is giving us, okay? But having said that, if a baby is destined to be born with a lethal mutation, and somehow if we can modify the fertilized egg or the gametes, or we can manipulate the fertilized egg and the gametes in such a manner to stop the spread of the lethal mutation, okay, we can definitely do that. The scientific community has got the rights to do that, and let's not doubt about it, okay? So এইগুলো কিন্তু জিন থেরাপির একটা অ্যাডভান্টেজ। বাট জার্ম লাইন জিন থেরাপি
is at the cradle of infancy, মানে একেবারেই এটা একেবারে একটা ইনিশিয়াল স্টেজে আছে। তো সেটার উপর বেস করে আমরা কিন্তু খুব হাই ক্লেমস করতে পারি না। নাও দেয়ার আর সাম ডিসঅ্যাডভান্টেজেস। কেন কেন জিন থেরাপি, আই মিন ইটস সাচ এ গুড টপিক টু টিচ, বাট গতকাল আমরা মোস্ট ভাইটাল পয়েন্টস দেখেছি জিন থেরাপি, অনেক কিছু। ইটস সাচ এ গুড টপিক টু টিচ, বাট again it's not a very good topic to preach. Okay, why? Because preaching is doing. So gene therapy কিন্তু লোকে খুব একটা, মানে you always take it with a pinch of salt. Why do you do it? Because nobody is very sure যে whether that will work or not. হ্যাঁ, আমাকে যদি বলা হয় যে আরে তোমার তো ভীষণ ক্লোজ রিলেটিভ, এই তার একটা লিথাল মিউটেশন আছে, তুমি জিন থেরাপি করিয়ে নাও, I'll say well I don't know because of a few reasons. এক নম্বর হচ্ছে টু মাচ সায়েন্টিফিক আনসার্টেনিটি। আমি গতকালই বুঝিয়েছি যে একটা এতগুলো ফ্যাক্টরস আছে, মাল্টিপল জিন থেরাপি তো করাই যায় না, মানে মাল্টিজিন যে ডিসঅর্ডারস আছে তার ক্ষেত্রে তো করাই যায় না, কারণ প্রত্যেকবার once you do gene therapy for a particular gene, then you do for a second gene, then you do for a third gene, প্রত্যেকবার the uncertainties gets multiplied, or the probabilities get multiplied, and the resultant probability is very very low. Again, this uncertainties also gets multiplied, যে জিনটা আদেও ঠিক জায়গায় ডেলিভার হবে কিনা, যদি সেটা ঠিক জায়গায় ডেলিভার হয়ে গিয়ে থাকে ঠিক সেলে, সেটা আদেও জিনোমের মধ্যে ইনকর্পোরেট করবে কিনা, যদি সেটা ঠিকঠাক ভাবে জিনোমের মধ্যে ইনকর্পোরেট করে গিয়ে থাকে, will it be expressed in the optimum amount? I mean, will the gene expression be optimum? So again, all these factors have to happen at the same point of time. That's the biggest problem. ঠিক আছে? And সবথেকে বড় হচ্ছে এই ধরনের টেকনিক্স যখন আসে, এই ধরনের টেকনিক্সকে কিন্তু অনেকে অসাধুভাবেও ব্যবহার করা যায়। তো দ্যাটস ডেফিনেটলি আ কনসার্ন উই মাস্ট হ্যাভ। ধরো একটা মাচিস যখন ইনভেন্ট করা হয়, লোকে বলে না সেটা দিয়ে উনুনও জ্বালানো যায়, একটা দেশলাই কাঠি দিয়ে, আবার কারোর বাড়িও পুড়িয়ে দেওয়া যায়। ওকে, so it depends on how you do it, what you do and how you do it. তো টেকনোলজি, যখন আমরা কোনো টেকনোলজি পাই, তোমরা ভেবে দেখো ইন্টারনেট, ইটস ডেফিনেটলি আ বুম। হ্যাঁ, না হলে আমরা এরকম কেউ বহরমপুরের বাসে, কেউ বহরমপুরে, কেউ কলকাতায় সুপর্ণা বাড়ির খাটে ঘুমোচ্ছে, কিন্তু আমরা সবাই কিন্তু আজকে এক জায়গায় আছি যে এবং এই ক্লাসটা অ্যাটেন্ড করছি। হ্যাঁ, তো এটা কেন সম্ভব হয়েছে? এটা ইন্টারনেটের জন্য সম্ভব হয়েছে, বাট আগেন অনেক রকমের হ্যাকিং বলো, হ্যাঁ, কিংবা অনেক ধরনের সাইবার ক্রাইম, সেটাও কিন্তু ইন্টারনেটের জন্য পসিবল হয়েছে। তো হোয়াট, যে সেই সাইবার ক্রাইমস গুলোর এগেইনস্টে কিন্তু দেয়ার আর ডিফারেন্ট মেজার্স। তেমনি এইরকম ভাবে যদি আমরা একটা ওপেন স্কেল অল্টারেশন করি জিনোমের, তাহলে কিন্তু সেইটা অনেকেই খুব মানে যাকে বলে আনস্ক্রুপলাস ওয়েতে করতে পারে টু অল্টার সাম অফ দ্য হিউম্যান ট্রেটস, যেগুলো কিন্তু আদেও কোনো অসুখের সঙ্গে অ্যাসোসিয়েটেডই নয়, সেই ধরনের কিছু ট্রেটসকে কিন্তু অল্টার করতে পারে, অ্যান্ড সেগুলো কিন্তু আমাদের সোশ্যাল ডিসক্রিমিনেশনের প্রবলেমটাকে কিন্তু খুব মারাত্মক রকমের বাড়িয়ে দিতে পারে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা কি আদেও এই জিনিসটা চাই যে কেউ লম্বা হওয়ার জন্য, বেশি ইন্টেলিজেন্ট হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য ইত্যাদি এইসব পারপাসে জিন থেরাপিকে ব্যবহার করছে? Well, we rather not use gene therapy for these purposes because this has got nothing to do with diseases. But yeah, আমাদের একটা ব্যাপার রয়েছে যে কিছু ট্রেটসকে আমরা সুপিরিয়র ভাবি, কিছু ট্রেটসকে আমরা ইনফিরিয়র ভাবি। তো এই ধরনের ডিসক্রিমিনেশন ইউজিং জিন থেরাপি will aggravate the problem of social discrimination. এবং কনসেন্ট, লাইক আমি যখন জার্ম লাইন জিন থেরাপি করছি, তো
if we start at the fertilized egg, that is the zygote, আমরা যদি জাইগোটের স্টেজে নিই, হ্যাঁ, বা আমি যদি এমব্রায়ো স্টেজে নিই, now that's a different individual. So do you have the right to give the consent? যে এমব্রায়োটা সেটা তো একটা আলাদা ইন্ডিভিজুয়াল, তার নিজস্বতা আছে, তো do you have the right to give the consent to alter the genetic makeup of a individual that is getting reared in an embryo? একটা এমব্রায়ো যে ভবিষ্যতে একটা ইন্ডিভিজুয়াল তৈরি করবে, তুমি কি তার জেনেটিক মেকআপকে ইয়ে করতে পারো? অলসো এই ধরনের জিন থেরাপি, এটা কিন্তু it's available for the creamy layers. It's available for the creamy layers. We doubt যে ইন্ডিয়ায় যদি সত্যি এই ধরনের জিন থেরাপি ট্রিটমেন্ট হয়, তাহলে আমরা যারা ল্যাপটপের এপারে বসে আছি এবং তোমরা যারা ওপারে বসে আছো, আমরা কেউই কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবো না। হয়তো আম্বানি আদানিরা পারবে বা বড় বড় বিজনেসম্যানরা পারবে, বাট আমরা যারা মিডল ক্লাস, আমাদের কিন্তু এটা পুরোপুরি অ্যাফোর্ড করার কোনো ক্ষমতাই নেই। আর আরেকটা হচ্ছে যে এই ধরনের জিন থেরাপি, তো এরা কিন্তু অনেক সময় অনেক আনপ্রেসিডেন্টেড ট্রেট, it may give rise to unprecedented trait or undesired traits, and not only that, once an unprecedented or an undesired trait is given rise, it will get passed on from generation to generation to generation. So এইটা কিন্তু একটা ব্যাপার, and at the end of the day, বিশেষ করে জার্ম লাইন জিন থেরাপি যখন আমরা করছি, তো if we produce an undesired trait and that gets passed from generation to generation to generation, it's a matter of concern. ঠিক আছে? আর এই ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইন আমরা ক্রিয়েট করে ফেলতে পারি ভুলভাল যদি হয়ে যায়, মানে অনেকটাই যদি আনডিজায়ার্ড রেজাল্ট হয়ে যায়, we may create Frankenstein, which is not at all a good thing. Okay, কারণ সেই ধরনের একটা জিন which is actually lethal for the human existence should not be passed on from generation to generation, though unintentionally, but it will harm. এবার কিছু এথিক্যাল ইস্যুস আছে। ঠিক আছে, যে কোনো টেকনোলজি যেটা আর কি এই এতটা মানে আর কি একটা সারা জাগানো টেকনোলজি, সেটা কিছু এথিক্যাল ইস্যুস থাকবে। প্রথম কথা হচ্ছে যে কালকে আমি কিছু গাইডলাইন্স পড়িয়েছিলাম, যে এই গাইডলাইন্স গুলো যদি কোনো ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, তবেই সেই ডিজিজটার ক্ষেত্রে কিন্তু তুমি জিন থেরাপি ইউজ করতে পারো। একটা হচ্ছে যে আমরা দেখেছি যে ইট শুড বি আ লিথাল ডিজিজ, ইনকিউরেবল, মানে যার কোনো ট্রিটমেন্ট নেই, বা যেটা ফেটাল, মানে যেটা তোমাকে মেরে ফেলতে পারে, টার্গেট সেলস, টিস্যুস এটসেট্রা, এগুলো সব আইডেন্টিফাইড, তবেই কিন্তু উই ক্যান গো ফর জিন থেরাপি। বাট দ্য এথিক্যাল ইস্যুস ইজ, তুমি কি করে গুড ব্যাড ইউজেস অফ জিন থেরাপিকে ডিটারমাইন করবে? ঠিক আছে, কেউ যদি বলে যে না, আমি হাইট বাড়ানোর জন্য জিন থেরাপি ইউজ করবো, আমি ফর্সা হওয়ার জন্য জিন থেরাপি ইউজ করবো, আমি ইন্টেলিজেন্ট হওয়ার জন্য জিন থেরাপি ইউজ করবো, এন্ড আই এম রেডি টু পে ফর দ্যাট। ওকে, এবার সে তো নিজের জন্য পে করবে না, সে তার অফস্প্রিং, মানে তার হয়তো সান বা ডটার, তার জন্য পে করবে, যে আমার ছেলে যেন খুব লম্বা হয়, খুব ফর্সা হয়, খুব ইন্টেলিজেন্ট হয়। So can you do it? Even if you have money, can you do it? This is one of the ethical concerns. Next হচ্ছে এই নর্মাল আর অ্যাবনর্মাল, এটা বলতে কে ডিস্টিংগুইশ করছে? ফর ইনস্ট্যান্স, কেউ যদি বলে আমি ফর্সা হওয়ার জন্য জিন থেরাপি করাচ্ছি, তার মানে কালোটা নেগেটিভ? আমরা যদি শ্যামবর্ণ হই, তাহলে কি সেটা কি নেগেটিভ, অর ইজ ইট এ ডিসঅর্ডার? নেক্সট হচ্ছে এই হাই কস্ট, বলছি একেবারে ক্রিমিলিয়ার্সদের জন্য আমরা কোনোদিনও পাবো না। দ্বিতীয় হচ্ছে প্রত্যেকটা জিনিসে যদি আমরা জিন থেরাপি ইউজ করি, তার মানে কি আমরা জেনেটিক মেকআপ নিয়ে ম্যানিপুলেট করছি। সো উই আর polarizing the human population in a way. We are telling that yeah, certain traits are acceptable and certain traits are non-acceptable. এই যে non-acceptability of people, বা certain traits are acceptable, certain traits are unacceptable, এই যে unacceptable trait বা non-acceptability of people, this is already আমাদের মধ্যে প্রচুর অসহিষ্ণুতা আছে।
আমি ক্লাস নিচ্ছি, অলরেডি আমাদের মধ্যে প্রচুর অসহিষ্ণুতা আছে। We don't want further this non-acceptance of so-called non-acceptance of people. ঠিক আছে, লাস্ট হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমরা নিজেরা পড়ো। হ্যাঁ, শুড পিপল বি allowed to use gene therapy to enhance basic human traits? আমাদের যে একেবারে বেসিক হিউম্যান ট্রেটস যেগুলো থাকে, যেমনি হাইট, ইন্টেলিজেন্স, অ্যাথলেটিক এবিলিটি, কে কেমন, কতটা অ্যাথলেটিক, কি এখন দৌড়তে পারছো না পারছো, এইগুলোর জন্য কি জিন থেরাপি ইউজ করা ঠিক হবে? আর জিন থেরাপি কিন্তু সোসাইটিকে পোলারাইজ করে দেবে। তো আমরা কিন্তু কিছু লোক যারা ওটা অ্যাফোর্ড করতে পারছে না বা যাদের মধ্যে সোকল নেগেটিভ ট্রেটস আছে, তাদের উপর একটু অসহিষ্ণু হয়ে পড়বে। নেক্সট হচ্ছে জিন থেরাপি কি সেফ? ইজ জিন থেরাপি সেফ? আর সেফ হলে সেটা কতটা সেফ, আর সেফ না হলে সেটা কতটা সেফ নয়? তো দিস ইজ আ ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, দেখো আমরা জানি, আমরা গতকালই পড়েছি যে জিন থেরাপির কিন্তু অনেক এফেক্ট আছে। কারণ হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, প্রথম কথা হচ্ছে যে জিনটাকে তুমি ঢোকাচ্ছ, দ্যাটস আ ফরেন পার্টিকেল ফর দ্য বডি। এবার একটা ফরেন পার্টিকেল যদি আমি ঢোকাই আমার শরীরের মধ্যে, দেয়ার উইল বি ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন। নাও দিস ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনস কুড গো টু, দিস কুড বি ইনফ্লামেশন, it could go to such an extent that it might kill the individual. মরেই গেল। আমরা জানি অত্যন্ত বেশি heightened immunological reaction যদি হয়, if we have heightened immunological reaction, that might be fatal to a organism. Also এরকমও দেখা গেছে যে এই যে জিনটা আমরা পাঠিয়েছি from outside, the wild type copy, it could be toxic to the existing organism. Because whenever we send something from outside which is considered as alien, if that is above the threshold level of resilience, then it becomes toxic for that particular organism. Also, if that gene gets incorporated anywhere within the genome, thereby disturbing the normal organization of the genome, it might lead to cancer. এই জিনটা যদি জিনোমের যে কোনো জায়গায় গিয়ে ইনকর্পোরেট হয়ে যায়, thereby it disturbs the normal stability of the genome and might lead to cancer. ঠিক আছে, টক্সিক কি বলছি? টক্সিসিটি যেটা বললাম যে it's a foreign product. So if it crosses the threshold level of resilience by that organism, then definitely it could prove fatal to the organism. কিন্তু এখনো এগুলো অনেক টেকনিক যেটা আমরা জিন থেরাপির ক্ষেত্রে ব্যবহার করি, সেটা একেবারে নিউ এবং অনেকটাই আনপ্রেডিক্টেবল। যার জন্য জিন থেরাপি সেফটি ইস্যুস আছে, বিকজ নিউ টেকনিকস which are unpredictable, risky, এছাড়াও একটা টক্সিসিটি থাকে, একটা নতুন জিন ঢোকানোর ইনফ্লামেশন থাকে, দ্যাট ইজ হাইটেন্ড ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন, অ্যান্ড এটা যদি মিস ইনকর্পোরেশন হয়ে যায় জিনোমে, it might lead to activation of oncogenes, it might lead to suppression of tumor suppressor genes, it might lead to activation of oncogenes, it might lead to suppression of expression of tumor suppressor genes. Also, it could bring about some genetic instability which would ultimately lead to cancer. যার জন্য মেডিকেল রিসার্চার ইনস্টিটিউশন এবং জেনেটিক্সের যে রেগুলেটরি এজেন্সিজ আছে, তাদের প্রত্যেককে একসাথে কাজ করে একটা রোডম্যাপ বানাতে হবে টু মেক জিন থেরাপি আ সাকসেস। আবার বলছি, মেডিকেল রিসার্চার্স, ইনস্টিটিউশনস অ্যান্ড রেগুলেটরি এজেন্সিজ যেগুলো আছে, দে হ্যাভ টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড to make a roadmap which would basically bring gene therapy to a success. Okay. এই পেপারে আর খুব বেশি কিছু নেই। একটা জিনিস যেটা আমি ডিসকাস করব তোমাদের সাথে অল্প করে, কারণ এটা আমরা নেক্সট ক্লাসেই বেশি ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে যে মেথডস ফর জিন থেরাপি। মেথডস ফর জিন থেরাপি, এখানে আমরা কিন্তু অনেকগুলো মেথডস দেখতে পাচ্ছি। ফিজিক্যাল মেথড, ডাইরেক্ট ইনজেকশন, আরেকটু বড় করে দিই তাহলে বোধহয় সুবিধা হবে। ফিজিক্যাল মেথডস আছে, ডাইরেক্ট ইনজেকশন আছে, লাইপোজোম মিডিয়েটেড ডিএনএ ট্রান্সফার আছে, প্রত্যেকটা আমরা পড়বো।
লাইপোসোম মিডিয়েটেড ডিএনএ ট্রান্সফার ভেরি ইম্পর্টেন্ট, ডাইরেক্ট ইনজেকশন বা মাইক্রো ইনজেকশন ভেরি ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম ফসফেট ট্রান্সফেকশন, ইলেকট্রোপোরেশন, রেট্রোভাইরাস মিডিয়েটেড মোস্ট ইম্পর্টেন্ট, অন্যান্য ভাইরাল ভেক্টরস যেমনি অ্যাডিনোভাইরাস, অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। একটা হচ্ছে আমরা রেট্রোভাইরাসের থ্রু দিয়ে করি, আরেকটা হচ্ছে আদার ভাইরাল ভেক্টরস লাইক অ্যাডিনোভাইরাস, অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের থ্রু দিয়ে করি। টার্গেটেড জিন ট্রান্সফার ভায়া রিসেপ্টর, artificial chromosome, site-directed recombination, and activation of genes of related function. তাহলে এইগুলো কিছু টেকনিক্স যেগুলো আছে এগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? ফিজিক্যাল মেথডস এর মধ্যে কি কি আসছে না, একটা হচ্ছে ডাইরেক্ট ইনজেকশন অফ ডিএনএ, যেটা হচ্ছে গিয়ে মাইক্রো ইনজেকশন, লাইপোসোম মিডিয়েটেড ডিএনএ ট্রান্সফার হতে পারে, এটাও পড়াবো, ক্যালসিয়াম ফসফেট ট্রান্সফেকশন, কিছুই না, এগুলো হচ্ছে ডিফারেন্ট ট্রান্সফরমেশন পলিসিস, কিংবা ইলেকট্রোপোরেশন হতে পারে, ওকে, যেখানে ইলেকট্রিক দিয়ে সেলের মধ্যে ফোর্স ক্রিয়েট করি। ক্যালসিয়াম ফসফেট ট্রান্সফেকশন হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সাহায্যে সেল ওয়ালে আমরা ফোর্স ক্রিয়েট করি। রেট্রোভাইরাসের থ্রু দিয়ে করতে পারি, আদার ভাইরাস লাইক অ্যাডিনোভাইরাস, অ্যাডিনো অ্যাসোসিয়েটেড ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের থ্রু দিয়ে করতে পারি। টার্গেটেড জিন ট্রান্সফার করতে পারি ভায়া রিসেপ্টরস, আর্টিফিশিয়াল ক্রোমোসোমস অ্যাড করতে পারি which will express the gene because it carries the gene. Site-directed recombination হতে পারে, the activation of genes of related function হতে পারে। এই প্রত্যেকটা জিনিসই হতে পারে। আচ্ছা, এগুলো আমরা পড়বো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, নেক্সট ক্লাসে। আজকে বিশেষ কিছু আর আমার বলার নেই, কারণ আজকের ক্লাসটা একটু ছোটই ক্লাস হবে। আই এম অলসো ভেরি টায়ার্ড টুডে। যেটা একটা ছোট্ট জিনিস বলার আছে, যেটা তোমরা করবে, সেটা হচ্ছে যে কিছু ডিজিজের কথা এখানে দেয়া আছে। হ্যাঁ, ট্রিটমেন্ট মোডালিটিস ইউজিং জিন থেরাপি, এখানে স্পেসিফিক কিছু ডিজিজের এক্সাম্পল নিয়ে সেখানে কি ট্রিটমেন্ট মোডালিটিস ইউজ করা হচ্ছে দেয়া আছে, যেমনি মিউকোকর্টিনিয়াস জিন থেরাপি, হার্পিস ভাইরাল ইনফেকশন, এপস্টিন-বার ভাইরাল ইনফেকশন, হিমাটোগ্লোবিনোপ্যাথিস, হিমোফিলিয়া, সিস্টিক ফাইব্রোসিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিস্টিক ফাইব্রোসিস খুব ইম্পর্টেন্ট, এইচআইভি ইনফেকশন, ক্যান্সার এবং জিন থেরাপি অ্যান্ড ভাইরাল ভ্যাকসিনেশন। আমরা এই ডিজিজগুলোর ব্যাপারে অবশ্যই পড়বো, আজকে নয়, নেক্সট ক্লাসে একটা অন্য পেপারের সাথে এই পেপারটাকে মিক্স করে। লাস্ট যে জিনিসটা আজকে তাহলে আমাদের হচ্ছে কি কি ডিজিজ জিন থেরাপির সাহায্যে ট্রিট করা যায় এবং কি কি টেকনিক্স আছে জিন থেরাপি, এইগুলো কিন্তু আমাদের একটু ডিটেলসে পড়তে হবে নেক্সট উইক। আর তার আগে আমি যেটা বলবো, গতকালের ক্লাসে আমি যা যা পড়িয়েছি সেটা কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? হোয়াট ইজ দ্য ফিউচার অফ জিন থেরাপি? ওয়েল, আমরা যখন বিএসসি এমএসসি পড়েছি, জিন থেরাপি পড়ছি, তোমরাও পড়ছো, তো সেই পার্সপেক্টিভ থেকে যদি দেখে বলতে হয়, তাহলে ব্যাপারটা যেটা বলতে হবে যে এটা সবসময় একটা, মানে এই গ্রাফটা, জিন থেরাপির গ্রাফটা ইজ গোয়িং ইন আ ডাউনওয়ার্ড ফ্যাশন। মানে আমাদের সময় এটা নিয়ে যত একটা উৎসাহ ছিল যে আরে ইট ইজ আ গ্রেট টেকনিক, নাও পিপল look at it very skeptically. Well, it's a technique, but we don't know how much applicability this technique is having. Okay, এটা কিন্তু একটা, there is always a downward graph of gene therapy. Future, obviously এটা জেনেটিক ডিজিজেস কিওর করতে পারে, কিন্তু তার জন্য স্পেসিফিক্যালি আমাদের জানতে হবে কোন জিন বা কোন সেট অফ জিন এটা আর কি কজ করছে। তো আমাদের যদি জিন থেরাপিকে ভবিষ্যতে সাকসেসফুল বানাতে হয়, তাহলে কিছু প্রিরিকুইজিটস আছে, যেটা হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট এর ফলো আপটা খুব ভালো করে করতে হবে। সেটা হচ্ছে প্রত্যেকটা হিউম্যান জিন কে অ্যানোটেট করতে হবে এবং তাদের মধ্যে যে নেটওয়ার্কটা সেটাকেও স্টাডি করতে হবে, কোন জিনের কি স্ট্রাকচার, কিরকম এক্সপ্রেশন, কিরকম ফাংশন, এবং সেটা অন্যান্য কি জিনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। একটা জিনের কি স্ট্রাকচার, কি ফাংশন, স্ট্রাকচার মানে সিকোয়েন্স, জিনের ক্ষেত্রে তো আর কিছু না, এবং এক্সপ্রেশন কিরকম, এবং সেটা অন্যান্য কোন জিনের দ্বারা রেগুলেটেড হচ্ছে এবং কোন জিনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। আবার বলছি, অন্যান্য কোন জিন দ্বারা রেগুলেটেড হচ্ছে বা অন্য কোনো জিনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এই পুরো ব্যাপারটার ব্যাপারে আমাদের যদি কম্প্রিহেন্সিভ আইডিয়া না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা জিন থেরাপি
কখনোই খুব সাকসেসফুলি করতে পারবো না। এন্ড দ্যাটস দ্য প্রবলেম, যে আমরা কিন্তু উই ডোন্ট নো অল দ্য রুট কজেস অফ আ ডিজিজ। যার জন্য আজ থেকে ধরো আমি যখন বিএসসি করতাম, আজ থেকে 12-13 বছর আগেও জিন থেরাপিটা যে জায়গায় ছিল, এখনো কিন্তু মোটামুটি জিন থেরাপিটা সেই রকমই একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। আর যেটা এই যে বলছি যে নিকলসন যেটা বলেছেন, হিউম্যান জিনোম প্রজেক্ট ইজ জাস্ট এ স্টার্ট। হ্যাঁ, it's going to locate genes for us. It's not going to tell us what these genes do. That will be the next step. Once we have that information, we'll be able to take advantage of the knowledge, ঠিক আছে, to provide treatment and cures. মানে আমাদের ওই একটাই কথা নিকলসন বলছেন যে হিউম্যান জিনোম প্রজেক্ট আমাদেরকে বেসিক্যালি কি জানাচ্ছে, যে জিনস গুলো কোথায় আছে বা লোকেট করতে পারছি, বা সেগুলো কোথায় আছে আমরা বুঝতে পারছি, কিন্তু এক্স্যাক্টলি যতক্ষণ সেগুলো কি করবে তার ব্যাপারে আমাদের কম্প্রিহেন্সিভ নলেজ না থাকবে, ততক্ষণ কিন্তু জিন থেরাপির ক্ষেত্রে খুব একটা সাকসেসফুল হবে না। অবশ্যই জিন থেরাপির সেই পোটেনশিয়ালটা আছে যে এটা কিন্তু একেবারে মেডিসিনের ফিল্ডটাকে রেভলিউশনাইজ করে দিতে পারে, এবং যে কোনো ধরনের জেনেটিক ডিসঅর্ডারকে চুজ করার যদি থিওরিটিক্যালি বা পোটেনশিয়ালি মোস্ট ভ্যালুয়েবল টেকনিক কিছু হয়, সেটা কিন্তু জিন থেরাপি। আর ডেফিনেটলি একটা আনবর্ন চাইল্ড যে ইউটেরাসে আছে, তার কোনো জেনেটিক ডিসঅর্ডারকে, মানে জন্মানোর আগে যদি কোনো ইউটেরাইন কন্ডিশনে যদি কোনো একটা আনবর্ন চাইল্ডের কোনো জেনেটিক ডিসঅর্ডারকে তুমি কিওর করতে চাও, এই জিন থেরাপির কিন্তু জুড়ি নেই, ঠিক আছে। আর অবভিয়াসলি if we get this idea of human genome কে যদি খুব এক্সটেন্সিভলি এবং এক্সহস্টিভলি আমরা করতে পারি, এখন তো তোমাদের আমি জেনোমিক্স প্রোটিওমিক্স পড়ানোর সময় পড়াবো, পার্সোনালাইজড জেনোমিক মেডিসিনের কনসেপ্ট চলে আসছে। হ্যাঁ, তো তখন কিন্তু আমরা জিন থেরাপিকে খুব ভালোভাবে ইউজ করতে পারবো। আর অনেক এমন ডিজিজ আছে যেগুলো আর কি হয়তো এখন কিওর করা যাচ্ছে না, জেনেটিক ডিজিজ, but yeah, we will evolve with successful clinical trials of those diseases. So this is the total part of gene therapy. আজকের লেকচার, গতকালের লেকচার তোমরা শোনো। আর আজকে আমি একটু টায়ার্ডও আছি, হয়তো আমি একটু ভুলভালও বলে থাকতে পারি। আর গত পরশুর লেকচারটাও শোনো। Next we will take some specific cases. Next week we will take some specific cases of gene therapy, and also what are the techniques of gene therapy in a little bit details we'll take. But what are the strategies of gene therapy? Little bit details we will discuss about that. আজকের ক্লাস নিয়ে যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে কোয়েশ্চেন করো। স্যার আজকের ক্লাস নিয়ে না, মানে আমার এটা নিয়ে একটা এমনি নরমাল ডাউট ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। মানে কোন একটা এমব্রায়োর যদি কোনো জিনের মিউটেশন থাকলো কিছু একটা, মানে সেটা সেই এমব্রায়োটার প্রত্যেকটা সেলের নিউক্লিয়াসে সেই জিনটার মিউটেশন আছে অবশ্যই, তাহলে প্রত্যেকটা সেলকে কি করে মানে কিওর করতে পারবে জিন থেরাপিতে? হ্যাঁ, ওকে, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে প্রত্যেকটা সেলকে তুমি কিভাবে করতে পারবে। দেখো, এগুলো খুব কেস টু কেস ভ্যারি করছে। প্রথম কথা হচ্ছে যে তুমি যদি জার্ম লাইন করতে চাও, তাহলে তুমি সেটা ফার্টিলাইজড এগে করবে। তাহলে ফার্টিলাইজড এগে যদি তুমি মিউটেশনটা ঘটাতে, মানে somehow if you can replace the mutated gene with the wild type gene, বা you can put a copy of the wild type gene, তাহলে সেই ফার্টিলাইজড এগের থেকে যে যে সেলগুলো আসছে, সেই প্রত্যেকটা সেলের মধ্যেই কিন্তু তোমার ওয়াইল্ড টাইপ জিনটা থাকছে। নেক্সট কেস হচ্ছে যে না, তুমি ফার্টিলাইজড এগে করছো না, বাট ইউ আর ডুইং ইট এট আ ভেরি আর্লি স্টেজ, মরিউলা ব্লাস্টিউলা স্টেজ, ঠিক আছে। তাহলে সেগুলো কি 16 সেল স্টেজ, 32 সেল স্টেজ, 64 সেল স্টেজ, 128 সেল স্টেজ, তুমি ভাবো সেখানে যদি তুমি ঢুকিয়ে দাও, তো what is happening even if some cells are not having that wild type copy of the gene, but most of the cells have, এবং সেইগুলো যখন ফার্দার রেপ্লিকেট করছে এবং ডিভাইড করে নতুন নতুন সেল তৈরি করছে, তখন সেগুলোর যে ডিএনএ যেগুলো রেপ্লিকেট করছে তার মধ্যেও কিন্তু ওয়াইল্ড টাইপ কপি অফ দ্য জিনস থাকবে। ওকে, সব সেলের মধ্যে কিন্তু থাকবে না।
এবারে তোমার কথা হচ্ছে যে ধরো এমব্রায়োর ক্ষেত্রে তাও আমরা বুঝলাম যে ফার্টিলাইজ এগে করলে তো কোনো সমস্যাই নেই, আর্লি স্টেজে করলেও সাফিসিয়েন্ট নাম্বার অফ সেলস will have that particular gene, or what we can do at the stage of gastrulation আমরা তো জানি যে কোন সেলস গুলো কোন আলটিমেটলি অর্গানস তৈরি করবে, তো সেই জায়গায় আমরা টার্গেট করতে পারি। ফর ইনস্ট্যান্স আমি বলছি যে সিএফটিআর যে রিসেপ্টরটা সেটাকে ওয়াইল্ড টাইপ থাকতে হবে, the cells that will be forming this membrane and of the lungs etc etc। তো আমরা জানি যে কোন সেল টাইপ গুলো ওই ধরনের মানে গ্যাস্ট্রুলার কোন সেল টাইপস গুলো ওই ধরনের এপিথেলিয়াল লাইনিংস তৈরি করবে। তো সেই পার্টিকুলার পুরো গ্যাস্ট্রুলায় আমার ঢোকানোর দরকার নেই, সেই পার্টিকুলার সেল টাইপ গুলোকে যদি আমি টার্গেট করে প্রপার ওয়াইল্ড টাইপ জিনটা ঢুকিয়ে দিতে পারি, দ্যাট উইল সার্ভ দ্য ফাংশন। কিন্তু যদি আমরা এগুলো তো গ্যাস্ট্রুলা ইত্যাদি এমব্রায়োনিক স্টেজে, আমরা যদি অ্যাডাল্টের ক্ষেত্রে দেখি তাহলে কি এই পুরো এই যত ট্রিলিয়ন সেল আছে এর মধ্যে কি 14 ট্রিলিয়ন সেলের মধ্যে কি আমি ঢুকিয়ে দিতে পারবো? নো, ইটস 10 টু দি পাওয়ার 14 সেলস অ্যাডাল্ট ইজ হ্যাভিং। আমি কি তার মধ্যে ঢুকিয়ে দিতে পারবো 10 টু দি পাওয়ার 14 সেলস এর মধ্যে জিন? না। তো তখন আমাকে কি করতে হবে, আই হ্যাভ টু নো এক্স্যাক্টলি, যেটা আমি বলছিলাম ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর সাকসেসফুল জিন থেরাপি or selecting a disease for gene therapy, we have to know exactly the types of the cells and the tissues that is affected by the mutated copy of the gene, এবং ওই পার্টিকুলার টাইপ অফ দ্য সেল এবং ওই পার্টিকুলার টিস্যুকে আমি টার্গেট করব উইথ দ্য ওয়াইল্ড টাইপ কপি অফ দ্য জিন। ঠিক আছে? যেটা তোমার প্রশ্নের উত্তর আমি যেটা বুঝতে পারলাম, তোমার কনফিউশনটা হচ্ছে প্রত্যেকটা সেলের মধ্যে ঢোকানো কি সম্ভব না সম্ভব নয়। তাই জন্যই আমাদের জিন থেরাপির জন্য একটা ডিজিজ সিলেক্ট করার লাস্ট ক্লাসেই দেখবে আমি বলেছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে which cell type and which tissue type is getting affected by that disease, will target that। আর যদি আমরা এমব্রায়োতে করি, আমরা আর্লি স্টেজে করব, ফার্টিলাইজড স্টেজে করব, বা এমব্রায়োতে যদি গ্যাস্ট্রুলেশন স্টেজে করি, কোন সেলগুলো ওই পার্টিকুলার অর্গান ফর্ম করবে and will get infected by and will get actually কি বলবো will face the wrath of the disease, সেই পার্টিকুলার সেলে টার্গেট করে আমরা ওয়াইল্ড টাইপ কপিটা ঢোকাবো। ওকে, সব সেলে ঢোকানো কখনোই সম্ভব নয়, যার জন্য পার্টিকুলার সেল এবং টিস্যুটাকে টার্গেট করা খুব ইম্পর্টেন্ট। এনিথিং এলস? বাট এমব্রায়োনিক স্টেজে করলে সব সময় আর্লি এমব্রায়োনিক স্টেজে করতে হয়। হ্যাঁ বলো সৌরভ। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ মানে সৌরদীপ, তুমি এই ব্যাপারটাতে জানো যে আমি যদি ধরো আর্লি এমব্রায়োনিক স্টেজে করছি না, পরের দিকে আমি যদি গ্যাস্ট্রুলেশনেও করি, আমি কিন্তু জানি যে কোন সেলগুলো আমার এপিথেলিয়াল লাইনিং তৈরি করবে। হ্যাঁ, তো সে কোন সেলগুলো ওই রিসেপ্টরটা অ্যাক্টিভ থাকবে, এবং যদি সেটা মিউটেটেড থাকে তাহলে প্রবলেম হবে। আই হোপ ইউ হ্যাভ দিস। তোমরা ডেভেলপমেন্টাল বায়োলজি পড়েছো তো সৌরদীপ? তুমি নিশ্চয়ই জানো যে প্রসপেক্টিভ প্রিজাম্পটিভ এই কনসেপ্ট গুলো তো নিশ্চয়ই জানো। হ্যাঁ, ফেট ম্যাপে আমরা যদি ফেট ম্যাপে দেখি, আমরা কিন্তু মোটামুটি জানি যে কোন সেল কি তৈরি করবে। ফেট ম্যাপস তোমরা পড়েছো অবশ্যই। হ্যাঁ। এনিথিং এলস? ওয়েল, আর কারোর যদি কোনো কোয়েশ্চেন না থাকে পরেও তোমরা পেপারটা পড়ে নাও, আমাদের এই 3টে ক্লাস শুনে নাও, নিয়ে করো। আমরা আরেকটা রিভিউ পেপার যেটা আমি আপলোড করেছি তোমাদের ইয়েতে, তোমাদের তো 27 তারিখ দেবযানীর পরীক্ষাও আছে, আরেকটা রিভিউ পেপার যেটা আমি ক্লাসরুমে আপলোড করেছি, সেই পেপারটাও একটু দেখে নাও। একটা রিভিউ পেপার মোটামুটি আমরা অনেকটাই পড়লাম, নেক্সট উইকে আমরা ওই অন্য রিভিউ পেপারটা পড়বো। টোটাল এন্ডে যা পড়বো নেক্সট উইকের এন্ড অবধি আরো 3টে ক্লাস, মানে বা 4-5টাও লাগতে পারে। আই থিঙ্ক দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর your knowledge of gene therapy. Okay, we end here. Okay, sir.